18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করলো, প্রবেশ করলো কুম্ভ রাশিতে। তো সেই সময় ছিল 30 ডিগ্রিতে, আর এই সেপ্টেম্বরের 3 তারিখে চলে আসলো 24 ডিগ্রিতে। তো ডিগ্রির দিক থেকে একটা ভালো অবস্থায় আসলো, একটা বলবান অবস্থায় আসলো রাহু, কারণ রাহু আর কেতু সবসময় বকরি চাল চলে। তো রাহুর এই অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে মেষ রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। মেষ রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কোনোভাবেই কারক গ্রহ না, কিন্তু মেষ রাশির ক্ষেত্রে রাহুর যে অবস্থান সেটা কিন্তু একাদশ ঘরেই হয়েছে। তো যাই হোক, রাহু যতই ভালো পজিশনে থাকুক, রাহু তো পাপী গ্রহ, এর তো মূল স্বভাব রয়েছে পাপ প্রভাব দেওয়া। তো কোন দিক থেকে এই সময়কালে মেষ রাশিকে বিশেষ সাবধানে থাকতে হবে সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং এটা চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। তো রাহু ছায়া গ্রহ, রাহু একাদশ ঘরে অবস্থান করছে, একাদশ ঘর কুম্ভ রাশি, যথেষ্ট ভালো অবস্থান রাহুর। তো ছায়া গ্রহের কিন্তু একটা বিশেষ স্বভাবও থাকে, সেটা হচ্ছে কি যে ঘরে অবস্থান করবে সেই ঘরের অধিপতিকে প্রভাবিত করবে, তার সাথে যে নক্ষত্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতিকে প্রভাবিত করবে, সেই ঘরকে প্রভাবিত করবে, এবং সেই ঘরে যে যদি কোনো অন্য গ্রহ অবস্থান করে তাহলে সেই গ্রহকেও বিশেষভাবে প্রভাবিত করে দেয়। এটা হচ্ছে ছায়াগ্রহ নিয়ম। তো ছায়াগ্রহ এই রাহু অবস্থান করছে একাদশ ঘর কুম্ভ রাশিতে। তো সবার প্রথমে দেখতে হবে যে শনি কী রকম অবস্থায় রয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে, কারণ 7.5 চলছে মেষ রাশির, এবং শনি কিন্তু অবস্থান করছে দ্বাদশ ঘরে। শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদেই বকরি অবস্থায় রয়েছে শনি। তাহলে শনিকে রাহু কিন্তু বিশেষভাবে এই সময়কালে প্রভাবিত করবে। মেষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে দ্বাদশ ঘরে অবস্থান করছে। দ্বাদশ ঘর থেকে অনেক কিছুই দেখা হয়, ব্যয় জিনিসটাকে দেখা হয়, ইনভেস্ট জিনিসটাকে দেখা হয়, বিদেশ সংক্রান্ত কাজগুলো দেখা হয়। এবং 7.5 বর্তমানে এই মেষ রাশির ক্ষেত্রে চলছে, শনি নিজের নক্ষত্রে ব্যয়ের ঘরে অবস্থান করছে। এর আগের বহু ভিডিওতেই আমি বলেছি মেষ রাশির সম্পর্কে যে এই 7.5 পিরিয়ডে যেই গ্রহেরই যে অবস্থানে থাকুক শনি কিন্তু ব্যয়ের ঘরে অবস্থান করছে। অতএব এই 7.5 পিরিয়ডে যে কোনো ক্ষেত্রে মেষ রাশিকে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং বাজেট মেনটেন করে চলতে হবে, পরিকল্পনা মাফিক চলতে হবে, বাজেট আগে থেকে করে নিয়ে চলতে হবে। এটা হচ্ছে সবথেকে আগে এই মেষ রাশির ক্ষেত্রে 7.5 মধ্যে মাথা ঠান্ডা করে চলতে হবে, কারো মুখের কথায় বিশ্বাস নয়। তো যাই হোক, শনিকে কিন্তু এই রাহু বিশেষভাবে প্রভাবিত করে দেবে। এবার যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এবার দেখতে হবে যে দেবগুরু বৃহস্পতি এই মেষ রাশির ক্ষেত্রে কীরকম অবস্থায় রয়েছে। তো দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি স্বয়ং হচ্ছে দেবগুরু বৃহস্পতি। ভাগ্যের ঘরটা হচ্ছে মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, সেরকম আবার দ্বাদশ ঘর মীন রাশি সাধারণ রাশি, এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তৃতীয় ঘরে, যেটা হচ্ছে যোগাযোগের ঘর। এবং দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, এবং এই মাসের 19 তারিখে আবার নক্ষত্র চরণও পরিবর্তন করবে। যাই হোক, সেটা অন্য ব্যাপার, সে সময় অন্যরকম আলোচনা। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতি তৃতীয় ঘরে অবস্থান করছে, এবং দেবগুরু বৃহস্পতি আমাদের জ্যোতিষশাস্ত্রের মতে দেবগুরু বৃহস্পতি আর শুক্র হচ্ছে সবথেকে পবিত্র গ্রহ, শুভ গ্রহ। এই দুই গ্রহ মানে এই দুটি গ্রহই কিন্তু আচার্যের ভূমিকা আমাদের জ্যোতিষশাস্ত্রে পালন করে। তো দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টিই পড়ছে সপ্তম ঘরে, যেটা হচ্ছে তুলা রাশি, শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি, এই ঘরে দৃষ্টি পড়ছে। সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। দেবগুরু বৃহস্পতি নিজের রাশিকে দেখছে, মূল ত্রিকোণ রাশিকে দেখছে, ধনু রাশিকে। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়ছে যে একদম ওই একাদশ ঘর, যেটা হচ্ছে কুম্ভ রাশিতে।
তো কুম্ভ রাশিতে নবম দৃষ্টি পড়ছে, নবম দৃষ্টি কুম্ভ রাশিতে পড়া মানে রাহুর উপর দৃষ্টি পড়ে যাওয়া, তাহলে রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। তো এটা একটা ভালো অবস্থান, এবং এই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, আবার শনিও কিন্তু মীন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেও কিন্তু শনি দেখছে দশম দৃষ্টি দিয়ে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে থাকে বিশেষ কৃপা, আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল। তো যাই হোক, তো এই যে শনি এই যে অবস্থান করছে মীন রাশিতে, শনি কিন্তু আবার অক্টোবরের 3 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে, তখন চলে আসবে হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে তখন অক্টোবরের 3 তারিখে। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দশম দৃষ্টি দিয়ে দেখবে, ভাগ্যের ঘরকে। আবার দেবগুরু বৃহস্পতি কিন্তু 18 অক্টোবর রাশি পরিবর্তন করে ফেলবে, তখন চলে আসবে একদম উচ্চ অবস্থায় চতুর্থ ঘরে, অতিচারী ভূমিকায় থাকছে দেবগুরু বৃহস্পতি, এবং এই ঘরে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত থাকবে। এবং সেই সময় দেবগুরু বৃহস্পতি যেরকম মানে কর্মের ঘরকে দেখবে, শনির সাধারণ রাশিকে দেখবে, সেই রকম আবার শনির উপরও দৃষ্টি থাকবে। তো শনিকেও কিন্তু তখন সে সময় দেখবে, অর্থাৎ নিজের সাধারণ রাশি মীন রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। অর্থাৎ এই যে রাহুর একটা ডিগ্রি লাভ করলো, এই সময়ের মধ্যে এই যে দেবগুরু বৃহস্পতির একদম সম্পূর্ণ দৃষ্টি রাহু আর শনির উপর পড়বে, অর্থাৎ শনি আর রাহু দেবগুরু বৃহস্পতির ছত্রছায়ায় চলে আসলো। তো শনি মানে কি ন্যায়, যেখানটাতে ন্যায় কর্ম সেখানটাতেই ধর্ম, তো ন্যায়ের সাথে ধর্মের যোগাযোগ রয়েছে, কানেকশন রয়েছে, যার জন্য শনি কিন্তু গুরুর কাছেই মাথা নত করে, কারণ গুরু হচ্ছে কি ধর্মের জ্ঞান। আর যেখানটাতে অধর্ম যেখানটাতে অন্যায় হয় সেখানটাতে তো অধর্ম হয়ে যায়, অতএব অধর্মের ক্ষেত্রে তো শনি থাকে না, যার জন্য ওখানটাতে অধর্ম হয়ে যায়। তো শনি একমাত্র গুরুর কাছেই মাথা নত করে, আর গুরুর কিন্তু দৃষ্টি পড়বে শনির উপর এই সময়কালে, এবং শনি কিন্তু গুরুর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ রাহু একাদশ ঘরে যথেষ্ট ভালো ফল দিবে, তবে শনিকেও প্রভাবিত করছে। এখানটাতে এই জিনিসটাও বুঝতে হবে যে শনি প্রভাবিত হয়ে যাওয়া মানে কি, কর্ম করে যে লাভ সেই লাভটা ব্যয়ের খাতায় যাবে। শনি তো ব্যয়ের ঘরে অবস্থান করছে, আর শনি হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি, তাহলে যে কর্মটা করাবে তার থেকে তো শনি লাভ দিবে। তো লাভের ঘরে তো রাহু অবস্থান করছে, তো লাভটাকে তো আরও বাড়িয়ে চড়িয়ে দিবে, কারণ রাহু যে ঘরে অবস্থান করছে সেটা হচ্ছে কি একদম কাম ত্রিকোণের ঘর, মনের ইচ্ছা জাগ্রত করে দিবে, মনের লোভ লালসা জাগৃত করে দিবে, অ্যাম্বিশনটাকে আরও বড় করে দিবে, অর্থনৈতিক দিকটাকে মজবুত করবে, অর্থের আগমন ঘটবে জীবনে, কিন্তু শনিকে প্রভাবিত করে দিচ্ছে এই রাহু। তাহলে কী হবে এখানটাতে, যে ব্যয়ের দিকে চলে যাবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির যে আশীর্বাদ পাচ্ছে মেষ রাশি এই সময়কালে, 7.5 প্রভাব থাকলেও সেই রকম একটা প্রভাব মেষ রাশির উপর পড়বে না। হ্যাঁ, তবে যাদের জন্মছকে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে আবার অন্যরকম হবে। দেখালো যে শনির সাথে যে সূর্য অবস্থান করছে, তাহলে কি হলো এখানটাতে, শনি সূর্য একসাথে দ্বাদশ ঘরে অবস্থান করছে, তাহলে তো এখানটাতে অবস্থা আরও খারাপ করে দিবে, ব্যয় করে দিবে। তো যাদের জন্মকুষ্ঠিতে এরকম গ্রহের অবস্থান থাকছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো যে অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে, আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকে অবশ্যই আলাপ আলোচনা করা উচিত। 7.5 মকর রাশি 7.5 দেখলাম, তারপরে কুম্ভ রাশি দেখছি, মীন রাশি দেখছি, আবার এই মেষ রাশিকে দেখছি। তো অনেকের ক্ষেত্রেই কিন্তু শুরু হয়েছে 7.5। আমি কিন্তু কোনো ভয় দেখাচ্ছি না, আমি কিন্তু বাস্তব জিনিসটাকে মানে যেটা 7.5 মেন জিনিস সেটাই, যে মাথা ঠান্ডা করে বাজেট করে চলতে হবে, কিন্তু তার সাথে জ্যোতিষীয় পরামর্শের প্রয়োজন রয়েছে, যে কোন উপাচার কোন জিনিস করলে 7.5 জায়গাটা ভালো রাখা যায়। তো যাই হোক, এই সময়কালে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে থাকছে, আবার 18 অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি চলে যাবে শনির উপরে। এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান আর রাহুর যে অবস্থান সেটাও কিন্তু কাম ত্রিকোণে অবস্থান। কাম কথাটার অর্থ হচ্ছে কি মনের ইচ্ছা বাসনা, অর্থাৎ মেষ রাশির কিন্তু মনের ইচ্ছা বাসনাও হবে, পূরণ করবে, সেটাও করবে, কিন্তু মেষ রাশিকে আবার বাজেট করেও চলতে হবে। 7.5 চলছে,
আবার অপরদিকে কেতু কিন্তু পঞ্চম ঘরে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। তো পূর্বা ফাল্গুনী নক্ষত্রটাও ভালো পেয়ে গেছে, কেতুর পঞ্চম ঘরে অবস্থান রাশিকেও প্রভাবিত করবে এই সময়কালে কেতু। তো রাহুর এই যে অবস্থান এই একাদশ ঘরে, এই একাদশ ঘরে সবার প্রথম যে পজিটিভ দিকগুলো সেটা হচ্ছে যে অর্থনৈতিক দিকটা যথেষ্ট ভালো থাকবে, একাধিক ইনকামের রাস্তা থাকবে, বহু রকম ইনকামের যোগাযোগ এই সময়কালে তৈরি হবে। অর্থাৎ একাধিক ইনকামের রাস্তা, যোগাযোগ এগুলো কিন্তু মসৃণ হবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি করবে এবং বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট করাবে। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাগুলো ভালো হবে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোও যথেষ্ট ভালো হবে। যারা মিডিয়াতে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, ওকালতির কাজ করছেন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসাবে কাজ করছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন সেই জায়গাটাও যথেষ্ট ভালো হবে। যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, সিনেমা জগতে অ্যাক্টিভ রয়েছে, ইউটিউব আর ফেসবুক, ইনস্টাগ্রাম এই সমস্ত কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। আবার যারা শিল্প, নৃত্য, চিত্র, সঙ্গীত এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছে সেই সমস্ত জায়গাতেও কিন্তু উন্নতির যোগ থাকছে। আবার যারা কোনো দ্বিতীয় কর্ম করছেন, যে একটা পার্ট টাইমার হিসাবে একটা তো কাজ করছেন তার সাথে কোনো পার্ট টাইমার হিসাবে কাজ করছে সেই কাজগুলোও কিন্তু একটা ভালো হবে। যে সারাদিন বসে রয়েছে একটা কোনো পার্ট টাইম কাজ খুঁজবো, পার্ট টাইম জব করব, সেই কাজের কিন্তু যোগাযোগ এই সময়কালে হবে এই মেষ রাশির ক্ষেত্রে। এছাড়া যারা কর্মের জন্য যোগাযোগ করা বা কর্মলাভের চেষ্টা করছেন তারাও কিন্তু কর্মলাভ হবে এই সময়কালে। যারা সফটওয়্যারজনিত বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, মহাকাশের উপর গবেষণা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো অবস্থান হতে যাচ্ছে রাহুর এই গোচর। মনের মধ্যে প্রবল ইচ্ছা থাকবে, আশা থাকবে, এগিয়ে যাওয়ার একটা আশা থাকবে যে হ্যাঁ পারবো, এরকম মানসিকতা তৈরি হবে। তো এইগুলো হচ্ছে রাহুর কিন্তু যথেষ্ট পজিটিভ দিক। এবার নেগেটিভ দিকটা কোন দিক এই রাহুর? সবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে যে মনের মধ্যে কিন্তু ভ্রম তৈরি করে দিবে। যে রাহু মনের মধ্যে কিন্তু ভ্রম তৈরি করে দিবে যে নিজের কথা দিয়ে, মুখের কথা দিয়ে সামনের ব্যক্তিকে কি অভিভূত করব, সামনের ব্যক্তি আমাকে অভিভূত করে দিয়ে মালপত্র নিয়ে চলে গেল। অর্থাৎ নিজের সামনের ব্যক্তি দ্বারা অভিভূত হয়ে যাওয়া, এটাও কিন্তু রাহু তৈরি করাবে। এবং তার সাথে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। একাদশ ঘরে রাহুর অবস্থান, এই ঘরে অবস্থান করা মানে যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের সাথে অবশ্যই পরামর্শ করতে হবে। রাহুর এই অবস্থানে বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট করাবে। রাহু হচ্ছে একটি পাপী গ্রহ, এখানটাতে শনিকেও প্রভাবিত করে দিবে। শনি তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, মেডিকেল, তো ওষুধপত্রের দিকেও কিন্তু খরচাপাতি বৃদ্ধি করাবে রাহুর এই অবস্থান। কারণ শনিকে প্রভাবিত করছে, দ্বাদশ ঘরে শনি অবস্থান করছে, তো অসুখ বিসুখ এগুলোও কিন্তু করিয়ে দিবে। কারণ একাদশ ঘর থেকে কিন্তু অসুখ বিসুখ এগুলোও দেখা হয়। অতএব এদিক থেকেও কিন্তু মেষ রাশিকে যথেষ্ট সাবধান। ব্যয় করাবে, অত্যধিক খরচা করাবে, যেগুলো করতে চাইবে না সেগুলোকেও কিন্তু আনলিমিটেড খরচা করিয়ে দিবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা বিশেষ সাবধান। নিজেদের কথাবার্তাকে নিয়ে নিজেদের মধ্যে যদি কোনো রকম পর্দা, আড়াল, এগুলো গোপনীয়তা থাকে সেগুলো রাখলে একটা ঝুরঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব নিজেদের কাছে পরিষ্কার থাকাই যথেষ্ট ভালো রাহুর এই পরিবর্তনে। তবে ইনকাম সোর্সের বহু দিক কিন্তু খুলবে রাহু এই সময়কালে, এই পূর্বা ভাদ্রপদে যতদিন থাকছে। তারপরে যখন শতবিশাতে চলে যাবে তখন তা আলাদা অন্যরকম আলোচনা হয়ে যাবে। এই সময়কালে কাউকে ভেবেচিন্তেই কথা দিতে হবে। কর্মক্ষেত্রে যে আমি পারবো না, কারোর দায়িত্ব নিয়ে নিলাম, সেটাও কিন্তু নেওয়া যাবে না, এগুলোও তৈরি হবে। মনের মধ্যে ক্রোধ, জেদ, ইগো এগুলোও তৈরি করবে। সন্তানের দিক থেকে সন্তানকে জেদি তৈরি করে দিবে এই পাপ প্রভাবে। রাহুর এই অবস্থানে উচ্চ শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো অবস্থান, কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের আবার বাধা তৈরি করে দেয় রাহু। অতএব এদিক থেকেও সাবধান। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মেষ রাশির সম্পর্কে। এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করা উচিত এবং প্রতি মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করা উচিত। জটালা নারকেল বজরংবলীর পূজার কাজে অবশ্যই দেওয়া উচিত, তাহলে যথেষ্ট রাহুজনিত সমস্যা দূর হবে।
তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আগামী দিনে মেষ রাশি সম্পর্কিত অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে। আশা করছি যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, উপকৃত হবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।